হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের টি20 লেকচার সিরিজ। এই লেকচার সিরিজটাতে আমরা 20 মিনিটে প্রত্যেকটা অধ্যায় শেষ করব। তো আজকে হচ্ছে সেই প্রথম লেকচার, যেটাতে হচ্ছে আমরা পরিবেশ রসায়ন 20 মিনিটে শেষ করব। ঠিক আছে? তারপরে ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায় হচ্ছে 20 মিনিটে শেষ করা হবে, লেকচারগুলো আপলোড করা হবে। তাহলে আসেন শুরু করি। এই যে দেখেন, প্রথমেই আসলে যে জিনিসটা খুলতে যাব এটা হচ্ছে বায়ুমণ্ডল সম্পর্কিত। এখানে বলা থাকে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে বলা থাকে। আপনাদের পড়াশোনাটারে আসলে কমানোর জন্য এখানে আমি বলতেছি চাপের অংশটুকু পড়ার দরকার নাই, এখানে তাপমাত্রার অংশটুকু পড়ার দরকার নেই। তবে এই ট্রপোস্ফিয়ার বলা আছে, এটা ভূস্তর থেকে হচ্ছে কত মিটার পর্যন্ত তার পরিধি, এটা জানা লাগবে। ঠিক সেম ওয়েতে স্ট্র্যাটো বলো, মেসো বলো, থার্মো বলো, সবগুলোই জানা লাগবে। তাদের পরিধিটা বা বিস্তৃতিটা কতটুকু, এই একটা কথা। 2 নাম্বার কথা হচ্ছে তাদের বৈশিষ্ট্যটা জানা লাগবে, যে কি ওই জায়গাতে কোনটাকে ক্ষুদ্র মণ্ডল বলতেছে, কোনটাকে শান্ত মণ্ডল বলতেছে। এই কোশ্চেনগুলো আসে। তাপমাত্রা চাপ আসে না, ওইটা নিয়ে প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? এটা আমাদের মুখস্থ করতে হবে। অবশ্যই স্লাইডটা এখানে দেওয়া থাকবে, এখান থেকে পড়ে নেব। যেমন কোশ্চেনে আসে, এগুলো খুব রিপিটেড কোশ্চেন কিন্তু, যে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটাকে বলে। স্লাইডটাতে কিন্তু সুন্দর করে দেওয়া আছে যে কি বলে। এখানে মেসোস্ফিয়ার যেটা ছিল সেটাই হচ্ছে কি বলেন তো, শীতলতম স্তর। আচ্ছা, কোনো সমস্যা নেই। ঠিক একটা শুধু দিলাম, একাধিক আনসার করার তো কোনো দরকার নাই। দেখতেছেন তো? তারপরে দেখেন অ্যাসিটিপি এবং এসটিপির মধ্যে তাপমাত্রার পার্থক্য। এটার জন্য আমি এখানে আলাদা করে একটা মার্ক করে দিছি, একটা টেবিল এখানে দিয়ে দিছি। দেখেন যেগুলাতে স্টার দেয়া থাকবে, আগেরটাতেও স্টার দেওয়া ছিল, এখানেও স্টার দেওয়া আছে। স্টার দেওয়ার মানে হচ্ছে এখান থেকে একটা কোশ্চেন আসবেই। বুঝতেছেন? এখন কোন বোর্ডে আসবে এটা তো আমি বলতে পারতেছি না, তবে আসবেই। এবার আসেন, আমি টেম্পারেচারের কথা এখানে কিন্তু বলা আছে। এসটিপিতে হচ্ছে 0 ডিগ্রি, এসিটিপিতে হচ্ছে 25 ডিগ্রি। পার্থক্য জানতে চাইছি, তার মানে 25 ডিগ্রি। কিন্তু এখানে এনটিপির সাথে কিন্তু কনভার্সন হইতে পারতো, একটা কথা গেল। তারপরের এখানে যে একটা অংশ, সেটা হচ্ছে এখানে চাপের সুন্দর একটা কনভার্সন আছে। এটিএম এর সাথে হচ্ছে প্যাসকেলের, টরের, মিলিমিটার পারদ চাপের, সেন্টিমিটার পারদ চাপের। এইখান থেকে একটা কোশ্চেন ম্যাক্সিমাম বোর্ডেই কিন্তু আসে। এটা এখান থেকে পড়া লাগবে। আমরা সামনে যাই, তারপরে দেখো এই যে এটিএম, এই ঠিক সেম কথা, এগুলোও কিন্তু আবার রিপিটেড কোশ্চেন, একই কোশ্চেন বারবার আসতেছে। আচ্ছা, এখানে এই এটিএম, এক এটিএম ইকুয়াল কত প্যাসকেল, কেন প্যাসকেল ছাড়া এখানে টর, মিলিমিটার পারদ চাপ, এগুলোও কিন্তু আসতে পারতো। ওইখানে চারটাতে দেওয়া আছে, সুন্দর করে মুখস্থ করে নিব। এখানে এটিএম যেহেতু চাইছে, আমার এটাই বলা লাগবে 1011325 প্যাসকেল। এটাকে যদি 10 টু দি পাওয়ার আকারে লিখতে চাই, 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। আবার এই যে এই হচ্ছে এই অধ্যায়ের মোটামুটি বয়েলের সূত্র বলি, চার্লসের সূত্র বলি, এই সূত্রগুলোর একটা সারমর্ম এখানে দেওয়া আছে। তো এখানে সূত্রের বিবৃতিটা জানার দরকার নাই। আমরা তো চার্লসের সূত্রের কথা বলবো, বয়েলের সূত্রের কথা বলবো। এটার ক্ষেত্রে কোন জিনিসটা স্থির থাকে, প্লাস এটার ক্ষেত্রে সূত্রটা কি এবং তাদের মধ্যে সম্পর্কটা কেমন, এই জিনিসটা শুধু এখান থেকে জানবো। আচ্ছা, অ্যাটলিস্ট মনে করি আমরা এটা জানি। যদি জানি যে চাপের সাথে গ্যাসের আয়তনের পরিবর্তনের যে সম্পর্কটা, এটা কার ক্ষেত্রে? বয়েলের সূত্রের ক্ষেত্রে। এই বয়েলের সূত্রের মধ্যে আমরা দেখছি টেম্পারেচার স্থির থাকে, ফলে চাপ আর আয়তনের মধ্যে একটা সম্পর্ক দেখা যায়। ঠিক সেম এখন যে এটাই আসছে, বয়েলের সূত্রটাই আসছে, কেন চার্লসের সূত্র কিন্তু আসতে পারতো, তাই না? আসো তারপরে, এখন তাদের ক্ষেত্রে এখানে হচ্ছে আমরা দেখতেছি পি ভার্সেস ভি, অথবা ভি ভার্সেস 1/পি, অথবা পিভি ডিভাইডেড বাই হচ্ছে ভি, এমন একটা কনভার্সনে থাকতে পারে। এই ক্ষেত্রে যে গ্রাফগুলো, এই গ্রাফগুলো কিন্তু আসার সম্ভাবনা ম্যাক্সিমাম। দেখো, এটাকে বলে আয়তাকার অধিবৃত্ত, এটাকে বলতেছে মূলবিন্দুগামী সরলরেখা, এটাকে বলতেছে হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল রেখা। কোশ্চেনে এমন বলা থাকতে পারে যে এক্স অক্ষের সমান্তরাল, তার মানে এখন মাথায়, এখন আকাশ থেকে পড়লে হবে না, মাথায় থাকা লাগবে এক্স অক্ষের সমান্তরাল কখন কোনটা হচ্ছে। এবং এমন 3টা টেম্পারেচার দেওয়ার ফলে এখানে দেওয়া থাকবে যে কোন টেম্পারেচারটা এখানে বেশি বা ছোট। তো এটার সুন্দর একটা ব্যাখ্যা আছে, তবে এই সুন্দর ব্যাখ্যাটা আমি দিতে চাচ্ছি না। আমি বলবো যে যেহেতু এমনই থাকে, ডিরেক্ট মুখস্থ করে ফেলেন আপাতত। তারপরে আসেন, এই যে স্থির তাপমাত্রা বলছে, তার মানে টেম্পারেচার স্থির, মানে এটা বয়েলের সূত্রটারে ইন্ডিকেট করে। এখন নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন আর চাপের সম্পর্কযুক্ত যে রেখা, এটা কোন প্রকৃতির হবে? আমরা দেখছি এটাই কি আয়তাকার অধিবৃত্ত ছিল, এই হচ্ছে সে আয়তাকার অধিবৃত্ত। রেখাটা কেমন যেন ছিল, রেখাটা ছিল যে এইরকম। এখানে পি থাকুক, এখানে ভি থাকুক, এখানে ভি থাকুক, এখানে পি থাকুক, একই কথা। ঠিক আছে? তারপরে কোনটি পরম শূন্য তাপমাত্রা? পরম শূন্য তাপমাত্রা কি? কেলভিন স্কেলে যখন হচ্ছে কি হয়, 0 কেলভিন হয় আর কি। তো আমরা সেলসিয়াস আর হচ্ছে কেলভিন স্কেলের মধ্যে একটা সম্পর্ক জানি, এই হচ্ছে সেই সম্পর্কটা। এখানে কেলভিন স্কেলের মান কখন 0 হবে? যদি ডিগ্রি সেলসিয়াসের মান কত হয়, -273। এই যে দেখেন,
কেলভিন ইকুয়াল লিখতে পারতেছি কত, সেলসিয়াস প্লাস 273। এটা কখন জিরো হবে, সেলসিয়াসের মান যদি -273 হয়। তারপরে আসে প্রমাণ অবস্থায় 1.8 গ্রাম পানিতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত। এখানে আমার কাছে কি দেয়া আছে, এ হচ্ছে ডাব্লিউর মান দেয়া আছে। আমি n ডিভাইডেড বাই n এ ব্যবহার করব, এটা ফিক্স। কেন, কারণ পরমাণুর সংখ্যা জানতে চাইছি, এ হচ্ছে n ডিভাইডেড বাই n এখানে ব্যবহার করছি। আচ্ছা, ডাব্লিউ বাই এম কেন ব্যবহার করলাম, ডাব্লিউর মান দেয়া আছে, এম এর মান তো এখানে আমরা জানাই আছে, যেহেতু পানির কথা বলছি। বসাইলাম, এখান থেকে কিন্তু আমার যে ভ্যালুটা বের হয়েছে এটা অণুর সংখ্যা বের হয়েছে, কারণ আমার কাছে যে ইনফরমেশনটা দেওয়া ছিল এটা অণুর ইনফরমেশন দেয়া, ভরটা দেয়া, তার মানে অণুর সংখ্যা বের হয়েছে। আমার কাছে অক্সিজেন পরমাণুর সংখ্যা বের করতে বলছে। এই যে পানিতে একটা অণুতে একটাই অক্সিজেন পরমাণু থাকে, তার মানে এটাই হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত অক্সিজেন পরমাণু সংখ্যা। ঠিক সেম কোশ্চেনটাতেই যদি হাইড্রোজেন জানতে চাইতো তাহলে কিন্তু 2 দ্বারা গুণ করা লাগতো। তারপরে আস লিটার এটিএম এ আর এর মান বের করতে বলছে। এখানে এই আর এর মানের লিটার এটিএম এ, এসআই এ, সিজিএস এ, ক্যালোরিতে কয়েকটা একক দেওয়া আছে, সুন্দর করে এটা হচ্ছে দেখে রাখবেন এখানে কেমন করে। আমরা সবসময় ব্যবহার করি এই এসআই এককটা, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে 0.081 ব্যবহার করা হয়। আচ্ছা, মোলার গ্যাস ধ্রুবক, এখানে আর এর এসআই একক কোনটা, আমরা জানি পিভি ইকুয়াল হচ্ছে এনআরটি, আর ইকুয়াল বলা যায় পিভি ডিভাইডেড বাই এনটি। পিভি মানে এখানে হচ্ছে কাজ, মানে কাজের একক জুল, এন দ্বারা মোল বোঝায়, টি দ্বারা হচ্ছে টেম্পারেচার হচ্ছে কেলভিন। এখন এটা যদি আমি এখানে সাফল করে উপরে নিয়ে যাই তাহলে আসতেছে কি জুল পার মোল পার কেলভিন। এ হচ্ছে সে আমার কাঙ্ক্ষিত একক। এ হচ্ছে সে আমার কাঙ্ক্ষিত একক। তারপরে 22 গ্রাম ক্যালসিয়াম, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ। আমরা জানি পিভি ইকুয়াল এনআরটি, এন এর মান এখানে বসাইছি ডাব্লিউ ডিভাইডেড বাই আসছে হাফ, এখানে বসাই দিলে এখন এটাকে লেখা যায় হচ্ছে 2, ওই পাশে শুধু গুণ করে দেব, 2 পিভি ইকুয়াল হচ্ছে কি আরটি। আচ্ছা, তারপরে 10 মোল এ 30 মোল হচ্ছে বি গ্যাসের মিশ্রণের মোট চাপ হচ্ছে 12 এটিএম। এ গ্যাসের আংশিক চাপ কত, আংশিক চাপ যখন আমি বের করতে চাই, আংশিক চাপ কি, আংশিক চাপ হচ্ছে মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ কি, নিচে বসে মোট মোল, উপরে বসে হচ্ছে যার আংশিক চাপ বের করব তার মোল। তাইলে এখানে মোট চাপ বসাইছি, এখানে 12 দেয়া আছে মোট চাপ, 10 হচ্ছে আমি একটা বের করতে চাইছি এই জন্য এ, আর নিচে হবে হচ্ছে মোট মোল। মোট মোল কত, এখানে দেখেন আছে হচ্ছে 10 মোল, আচ্ছা 10 মোল, আর এ হচ্ছে 30 মোল, এই হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে বসাই দিচ্ছি, দেন ক্যালকুলেট করলে এখানে আসতেছে হচ্ছে 3 এটিএম। তারপরে কথা, কোন মিশ্রণটি ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলে। মেনে চলতে হইলে এমন দুইটা গ্যাস থাকা লাগবে যারা পরস্পরের সাথে রিঅ্যাকশন করে না। আমি যদি এখানে অ্যামোনিয়া আর হচ্ছে HCl দিয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে ফেলবে, সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন দিলে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে ফেলবে। দেখো এখানে একটা অ্যালকেন ব্যবহার করা হয়েছে, অ্যালকেন ব্যবহার করেছে, অ্যালকেন কি রিঅ্যাকশন করে না, নাইট্রোজেন, এটা তারা তো প্যারাফিন বলা হয় তাদেরকে, তাই না। এই কারণে হচ্ছে এই দুইটা মিশ্রণকে আমরা বলবো হচ্ছে তারা ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলবে। গ্রাহামের ব্যাপন সূত্রের একটা গাণিতিক রূপ জানতে চাইছে, শুধু কি এটা, এখানে ডি দ্বারা ঘনত্ব বোঝায়, আমি জানি এখানে আণবিক ভর দ্বারাও এখানে এমন করে বলে, তাই না। এখানে কেমন সম্পর্ক তাদের মধ্যে, বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা ক্যালকুলেশনে আমরা ব্যবহার করি। তারপরে আসো, তারপরে ঠিক সেম এই গ্রাহামের ব্যাপন সূত্র ব্যবহার করে ব্যাপন হারের একটা ইকুয়েশন এখানে মান জানতে চাইছে, বলছে তাদের কাজের হচ্ছে সমান হবে। আমরা জানি যে আণবিক ভর যদি হচ্ছে কম হয় ব্যাপন হার বেশি হবে, আর এটা যদি বেশি হয় তাহলে হচ্ছে আণবিক হারটা হচ্ছে কম হবে। এখন আমার কাছে বলছে দুইটাই সমান হবে, দুইটা সমান হইতে হলে কি হবে, দুইটা ভরের মানে সেম হইতে হবে। শুধুমাত্র এই দুইটার ক্ষেত্রেই সেম, আর কারো ক্ষেত্রে সেম না, এই কারণে হচ্ছে তাদের ব্যাপন হার সমান। এখন দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 মোল হাইড্রোজেনের গড় গতিশক্তি জানতে চাইছি। গড় গতিশক্তির এখানে সুন্দর চার্ট সূত্র দেওয়া আছে, এখানে কি 3/2 ইন্টু এনআরটি ছিল, বা 3RT ডিভাইডেড বাই 2 এটা। এখন এইখানে আমার কাছে মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, অবশ্যই কেলভিনে বসাইতে হবে। আমার কাছে এন এর মান দেওয়া আছে, শুধু সূত্রের মধ্যে বসাবো, মানটা চলে আসবে, এটাই। তারপরে এখানে কোন শর্তে হচ্ছে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, আমি এটা এরকম করে মনে রাখতাম, এলপি গ্যাস, তো এল দ্বারা হচ্ছে লো, পি দ্বারা হচ্ছে প্রেসার। লো প্রেসার, একটা যদি লো হয় আর একটা হাই হয়, তাহলে প্রেসারটা হচ্ছে এখানে লো আর টেম্পারেচারটা হচ্ছে এখানে হাই। তারপরে এমাগা বক্ররেখায় কোনটা হচ্ছে অধিক ঋণাত্মক বিচ্যুতি দেয়,
এখন এটা যদি আমি এখানে বের করতে চাই, দেখো এই জায়গাতে অবশ্যই একটা গ্রাফিক্যাল একটা চিত্র আছে, আমরা এটা বলতে চাচ্ছি না, আমরা আসলে অন্য একটা শর্টকাটে বলতে যাচ্ছি। যার আণবিক ভর বেশি তারটাই করা যাবে। এখান থেকে আমি আণবিক ভর কার বেশি দেখতেছি, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। এটা হচ্ছে সেই 44 গ্রাম। আসো এইখানে আমার হচ্ছে বাস্তব গ্যাসের ইকুয়েশনটা বসাইতে হবে। প্রথম যে ইকুয়েশনটা দেওয়া আছে এটাই কিন্তু আসলে বাস্তব গ্যাসের ইকুয়েশন। তবে আমার কাছে কিন্তু বাস্তব গ্যাসের ইকুয়েশন চাই নাই, চাইছি কি যে 4 গ্রাম হাইড্রোজেনের ক্ষেত্রে বাস্তব গ্যাসের ইকুয়েশন কোনটা। তাইলে এখন এইটা যদি আমার কাছে দেওয়া থাকে, আমি চাইলে এখান থেকে কি বের করতে পারবো বলো? এখান থেকে হচ্ছে এই যে, যদি আমার কাছে এটা দেওয়া থাকে তাহলে এখান থেকে আমি মোল সংখ্যাটা বের করতে পারবো। দেন মোল সংখ্যাটা এখানে বসাইলে এটা বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট বা হচ্ছে যে এখানে মিলতেছে কার সাথে, এই গ নাম্বারটার সাথে। এই হচ্ছে আনসার। তারপরে আস, তো এলপি গ্যাসের মধ্যে আসলে কোনটা থাকে, প্রোপেন আর বিউটেন থাকে, এটা আমরা আসলে জানি। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সন্ধি তাপমাত্রা কত, একটা চার্ট দেওয়া আছে কোনটার ক্ষেত্রে কোনটা সন্ধি তাপমাত্রা। এই জায়গাটাতে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন আর হচ্ছে অ্যামোনিয়া, এই তিনটার হচ্ছে জানলেই অ্যাটলিস্ট আমার হবে, বাকিগুলো না, বাকি 2-3টা না জানলেও হবে। এবং এখানে সন্ধি চাপটাও আছে, এটা মুখস্থ করবো। কার্বন ডাইঅক্সাইডটা বেশি গুরুত্বপূর্ণ, শুধু কার্বন ডাইঅক্সাইডটাই বারবার আসছে। তারপরে আস, অম্লত্ব ক্ষারত্ব কি বলছিলাম, শুধু তুল্য সংখ্যার কথা। তাইলে এখানে কি এটার তুল্য সংখ্যা বের করলাম, এটাই হচ্ছে তার অম্লত্ব। এটার তুল্য সংখ্যা বের করলাম, এটাই হচ্ছে তার কি বলো, ক্ষারত্ব। তবে দেখো এখানে শর্ত কি বলছিলাম, যদি হচ্ছে ভিন্ন হয় তাহলে গুণ করে দিব, আর যদি সেম হয় তাহলে ওইটাই রাখবো। আর যদি এমন হয়, দেখো এটা তো দেখে মনে হচ্ছে কি ভিন্ন, তাহলে গুণ করে দিই। কিন্তু এখানে শর্ত কিন্তু এটা আরেকটা আছে কি, যদি এখান থেকে কমন যায় তাহলে কমনটা নিয়ে নিব, তারপরে যেটা অবশিষ্ট আছে তারপরে এই জিনিসটা হচ্ছে গুণ করব। এখন আপনি বলতে পারেন যে ক্যালসিয়াম অক্সাইড আছে, এখানেও 2, এখানেও 2, এখানেও কমন যায়, তাহলে 2 কমন নিলে 1 1 গুণ করে দেও 1। কিন্তু প্রথম শর্তই তো এটা, যদি সমান হয়, সমান হইলে কি হবে, ওই সংখ্যাটাই হবে তুল্য সংখ্যা, ওইটাই অম্লত্ব বা ক্ষারত্ব। আসো তারপরে এই জিনিসটার অনুবন্ধী এসিড বের করতে বলছে। যেহেতু এসিড বের করতে বলছে 100% শিওর এটা হচ্ছে ক্ষার। ক্ষার কি করে, ক্ষার হচ্ছে H+ গ্রহণ করে, আর H+ ত্যাগ করে কে, অ্যাসিড। এখানে একটা H লাগাই দিব, এই যে H লাগালে যে জিনিসটা আসতেছে এটাই হচ্ছে আমার কি, অনুবন্ধী এসিড, ঠিক আছে। তারপরে উভধর্মী আয়ন, উভধর্মী মানে যে H+ গ্রহণও করতে পারবে, ত্যাগও করতে পারবে। এই সেই এখানে একটা আয়ন যেটা হচ্ছে চাইলে এখানে H+ ত্যাগ করে ফেলতে পারবে, H আরেকটা নিয়ে আসতে পারবে। যদি H ত্যাগ করে ফেলে সে S2- হইতে পারবে, যদি সে গ্রহণ করে H2 হইতে পারবে। এখানে দেখো H-ই নাই, সে H কিভাবে ত্যাগ করবে, এখানে তো অ্যাভেলেবেল H নাই যেটা সে ত্যাগ করতে পারবে, ঠিক সেম এটাতেও নাই। বোঝা গেছে, চাইলে সে H গ্রহণ করতে পারে, এটাও গ্রহণ করতে পারে, এটাও গ্রহণ করতে পারে, ত্যাগ আর করতে পারে না, শুধু ত্যাগ করতে পারে এবং গ্রহণ করতে পারে এটা। এই কারণে তাকে উভধর্মী বলতেছে। এটা আরেকটা নাম হচ্ছে কি, অ্যামফোটেরিক। হ্যাঁ, লুইস অ্যাসিড কাদেরকে বলবো, যারা হচ্ছে যাদের অষ্টক সংকোচন হবে বা হচ্ছে মুক্তজোড়ী ইলেকট্রন নিতে পারবে। এত কিছু না বলে আমরা সুন্দর করে লুইস অ্যাসিডের এই কয়েকটা মুখস্থ করে রাখবো, বাকিগুলো ইজিলি আনসার করে ফেলতে পারবো। তারপরে আসো লুইস ক্ষার। লুইস ক্ষারের ক্ষেত্রে একটা শর্টকাট চিন্তা করতে পারি, নাইট্রোজেন আর অক্সিজেন দেখবো আছে কিনা। এই যে দেখো নাইট্রোজেন আছে, এই যে নাইট্রোজেন আছে, এই হচ্ছে অক্সিজেন আছে। নাইট্রোজেন আর অক্সিজেন থাকলে আমি বলবো। মূলত এখানে কি, যারা হচ্ছে মুক্তজোড়ী ইলেকট্রন দান করতে পারে তারা হচ্ছে ক্ষার, ঠিক আছে, লুইস ক্ষার। আসো, পানির অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী কোনটা, এইটা। তাহলে স্থায়ী ক্ষরতার জন্য কোনটা, বাকি তিনটা। বৃষ্টির পানির এখানে পিএইচ এর কত, এটা তো এখানে মনে রাখা লাগবেই, এই যে এটা মনে রাখতে হবে। এখান থেকে স্টার মার্ক করা মানে হচ্ছে এখান থেকে একটা আসবেই আসবে। একবার পিএইচ আসতেছে, একবার বিইউডি, সিইউডি, একবার ডিও, একদম 100% শিওর সবগুলাই মুখস্থ করতে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। কারণ একবার আসতেছে পিএইচ, একবার টিডিএস, একবার ডিও, আরেকবার বিইউডি, আরেকবার সিইউডি। কোনটা বলবো, কোনটা রেখা, কোনটা পড়ো, সবগুলাই মুখস্থ করতে হবে, আসবেই আসবে। ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে কি, H+ যে দান করে সে হচ্ছে অ্যাসিড, আর H যে গ্রহণ করে সে হচ্ছে ক্ষার। এখানে আসো, pH4+ একটা অম্ল, সে অম্ল, এটা কিভাবে বুঝছি, দেখো এটা অবশ্যই একটা H গ্রহণ করছে, কারণ pH3 ছিল, এই জায়গা থেকে সে H+ গ্রহণ করে এই জায়গায় আসছে। যেই জিনিস হচ্ছে H+ গ্রহণ করে তাকে তো বলে ক্ষার, ক্ষার হওয়ার পর যেটা গ্রহণ করার পর যেটা আসে তাকে বলে অনুবন্ধী অম্ল। এই কারণে এটা হচ্ছে একটা অম্ল, এটা মানা গেছে। এসিড ইলেকট্রন গ্রহীতা, ভাই এটা তো লুইস তত্ত্ব অনুসারে, এসিড প্রোটন দাতা, তো এটা অবশ্যই ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে। এই অনুসারে আনসার হচ্ছে 1 আর 2।
বাস্তব গ্যাস, এই যে এইখানে একটা ফরমেশন দেওয়া আছে, এটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। জেড এর মান যদি 1 হয় এটা আদর্শ গ্যাস, তা না হয় হচ্ছে কি এটা হবে হচ্ছে বাস্তব গ্যাস। এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে, আনসার হচ্ছে 2 আর 3। এই হচ্ছে সিআরএমএস বেগ। সিআরএমএস বেগের ক্ষেত্রে এই সূত্রটা মনে রাখবো যে সিআরএমএস বেগটা হচ্ছে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক এবং আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এবং এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে এটা সুন্দর করে মনে রাখবো, এটা আসতে পারে। এখন দেখো সিআরএমএস বেগের অনুপাত, এটা কিন্তু বরিশাল বোর্ডে 22-এ আসছিল, এটার কিন্তু সঠিক কোনো আনসার ছিল না। তো কোশ্চেনে যদি কোনো সঠিক আনসার না থাকে ঘাবড়ানোর দরকার নাই, কাছাকাছি একটা উত্তর দিয়ে আসবো। অবশ্য আনসার না করে আসলে কিন্তু মার্ক পাওয়া যাবে না, একটা আনসার মার্ক করে আসবো, ঠিক আছে? তো এখানে ব্যাপারটা যেটা ছিল, হিলিয়াম আর অক্সিজেনের গ্যাসের কথা সিআরএমএস ব্যাগের অনুপাত জানতে চাইছে। যেহেতু এখানে টেম্পারেচার ফিক্সড করে দিছে, তার মানে অবশ্যই এখানে আণবিক ভর দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে C1/C2 ইকুয়াল লিখতে পারি √অফ M2 ডিভাইডেড বাই M1। এখন আণবিক ভরটা এখানে বসাই দেব, বসাইলে এই যে এরকম একটা অনুপাত আসে, এই অনুপাতটা এখানে দেওয়া নাই, তাহলে আনসার হইতো তখন ওইটা। এই ছিল এখানের আলোচনা। তো এখানে ফার্স্ট টু লাস্ট যতগুলা টপিক ছিল সবগুলা টপিকেরই কিন্তু এখানে আনসার দেওয়া আছে। তো এই স্লাইডটা ভালো করে যখন পড়বা, এই স্লাইডটা ভালো করে পড়লেই একদম A to Z টোটালটা কভার হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা এপিসোড। ঠিক আছে, আসসালামু আলাইকুম।